বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকখানি ব্যাহত হয়েছে, এটা তোমরা জানো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয় তার তার অধিভুক্ত কলেজ সমূহে যাতে যাতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া যায়, সেজন্য অনলাইন ক্লাস নেওয়ার কার্যক্রম শুরু করেছে। তারই অংশ হিসেবে রিসোর্স পার্সন হিসেবে আমি তোমাদের ইকোনমিক্সের ক্লাস নিব। ইকোনমিক্সের থার্ড ইয়ার অনার্সের ডেভেলপমেন্ট অফ ইকোনমিক্স বিষয়টির উপরে আমি ক্লাস নেব। আমি হচ্ছে শায়লা তাসমিনা মাহবুব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ন্যাশনাল ইউনিভার্সিটি। এর আগের বর্তমান ক্লাস লেকচারটি 3 নম্বর ক্লাস লেকচার। এর আগে তোমরা ডেভেলপিং কান্ট্রিজ ডেভেলপমেন্ট ইকোনমিক্স বলতে আমরা কি বুঝি বা উন্নয়ন অর্থনীতি বলতে আমরা কি বুঝি সেটি সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি উন্নয়ন অর্থনীতি বিভিন্ন ধারণাগুলো সম্পর্কে আমরা 2 নম্বর লেকচারে আমরা জানতে পেরেছি। আজকের লেকচারে আমরা ডেভেলপিং বা উন্নয়নশীল দেশগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানব। প্রথমে আমরা দেখি যে বিশ্বের দেশগুলোকে আমরা কটি ভাগে ভাগ করেছি। বিশ্বের দেশগুলোকে পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয়ের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ব্যাংক 4টি ভাগে ভাগ করেছে। প্রথমটি হচ্ছে লো ইনকাম কান্ট্রিজ, যাদের নিয়ে বর্তমান আমাদের এই ক্লাসটি মূলত পরিচালিত হবে। লো ইনকাম কান্ট্রিজ হচ্ছে যাদের মাথাপিছু আয় $1026 নিচে। লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ নিম্ন মধ্যম আয়ের দেশগুলো, যাদের মাথাপিছু আয় $1026 থেকে $3,995 মধ্যে রয়েছে। আপার মিডল ইনকাম কান্ট্রিজ উচ্চ মধ্যম আয়ের দেশ, যাদের ইনকাম $3,995 থেকে $12,375 এবং সর্বশেষটি হচ্ছে উচ্চ আয়ের দেশ, যাদের মাথাপিছু আয় $12,375 উপরে। এখন দেখা যাক যে লো ইনকাম কান্ট্রিজ বা লেস ডেভেলপ কান্ট্রিজের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। তোমাদের গলার আওয়াজটা চলে আসবে। Developing countries have some common characteristics that are given below. Developing countries যে সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হচ্ছে মোট 6টি। প্রথমটি হচ্ছে লো লেভেলস অফ লিভিং, জীবনযাত্রার নিম্ন জীবনযাত্রার লো লেভেলস অফ লিভিং জীবনযাত্রার নিম্ন হার। লো লেভেলস অফ প্রোডাক্টিভিটি, অর্থাৎ উৎপাদনশীলতা নিম্ন। হাই রেটস অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিপেন্ডেন্সি বার্ডেন, এর মানে হচ্ছে যে জনসংখ্যার বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার এবং উচ্চ নির্ভরশীলতার হার। Substantial dependence on agriculture production and primary goods export. এগ্রিকালচার প্রোডাকশন বা কৃষি পণ্যের উপরে খুব বেশি নির্ভরশীলতা উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ্য করা যায় এবং এদের রপ্তানি পণ্য এগ্রিকালচার প্রোডাক্ট বা মূলত কৃষি পণ্য হয়ে থাকে। Prevalence of imperfect market and incomplete information. অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এসব উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় এবং
তথ্যের অসম্পূর্ণতা লক্ষ্য করা যায়। ডমিনেন্স, ডিপেন্ডেন্স অ্যান্ড ভালনারেবিলিটি ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। এর এর অর্থ হচ্ছে দরিদ্র দেশ বা ডেভেলপিং দেশগুলোর উপরে উন্নত দেশগুলোর প্রাধান্য পরিলক্ষিত হয় এবং অনুন্নত উন্নত দেশগুলোর উপরে নির্ভরশীল হতে বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে নির্ভরশীল হতে দেখা যায় এবং এই দুটো মিলে এই আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই আন্তর্জাতিক সম্পর্কটা ভঙ্গুর হতে দেখা যায়। এখন এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। লো লেভেলস অফ লিভিং বলতে কি বোঝায়? জীবনযাত্রার নিম্ন হার বলতে কি বোঝায়? জীবনযাত্রার নিম্ন হার বলতে প্রথমেই যেটা বোঝায় যে মাথাপিছু আয় কম, লো পার ক্যাপিটা ইনকাম। ডেভেলপিং দেশগুলোতে মাথাপিছু আয় কম হয়। লো রেটস অফ গ্রোথ ইন ন্যাশনাল অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। জাতীয় আয় এবং মাথাপিছু আয়ের বৃদ্ধির হার হয় কম বা নিম্ন। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকামের যে বিতরণ ব্যবস্থা রয়েছে, ডিস্ট্রিবিউশন ব্যবস্থা রয়েছে, সেটি হয় আনইকুয়াল। অর্থাৎ এটি একটু ভালোভাবে বোঝার বিষয় আছে। যেমন ধরা যাক একটি দেশে দুজন লোক রয়েছে এবং তাদের দুজনের মোট আয় হচ্ছে 5,05,000 টাকা। এর মধ্যে একজনের আয় মাথাপিছু আয় হচ্ছে 5 লক্ষ টাকা এবং অপরজনের মাথাপিছু আয় হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা, কিন্তু দেশের এভারেজ মাথাপিছু আয় তাহলে দেখা যাবে 2,50,000 টাকা। তার মানে হচ্ছে এটা থেকে কিন্তু এই দেশের জনগোষ্ঠীর মাথাপিছু আয় সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জনগোষ্ঠীর মাথাপিছু আয় এবং মোট জাতীয় আয় থেকে আমরা একটা দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারলেও ডিস্ট্রিবিউশন অফ ইনকামটা কিন্তু জরুরি বিষয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের ইনকামের মধ্যে ব্যাপক তফাৎ থাকা সত্ত্বেও মাথাপিছু আয় দিয়ে যদি আমরা তাদের অবস্থা চিন্তা করি, তাহলে দেখব যে আমরা প্রকৃত চিত্রটা পাবো না। হাই পভার্টি। উন্নয়নশীল দেশগুলোতে দারিদ্র্যের উচ্চ হার দেখা যায়। এটা খুবই সহজে বোধগম্য যে যদি পার ক্যাপিটা ইনকাম লো হয়, ন্যাশনাল ইনকাম লো হয় এবং যে ইনকামের ডিস্ট্রিবিউশন মধ্যে সামঞ্জস্য না থাকে, আনইকুয়াল হয়, তাহলে সেই দেশে হাই পভার্টি থাকবে। পুয়ার হেলথ সিচুয়েশন বলতে বোঝায় স্বাস্থ্যের অবস্থা এসব দেশগুলোতে ভালো নয়। এটা প্রথমে দেখা যায় হচ্ছে ফুড থেকে। এসব দেশের লোকজন যে ফুডটি খায় সেটি মূলত দেখা যায় 1 বা 2টি ফুডের উপরে তারা নির্ভরশীল থাকে। ফলে 1 বা 2টি ফুড খাওয়ার ফলে তাদের পর্যাপ্ত পুষ্টি তারা খাদ্য থেকে গ্রহণ করতে পারে না। ফলে তাদের স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে। এসব দেশে স্যানিটেশন, নিষ্কাশন এবং সুপেয় পানির অভাবে দেখা যায় পানিবাহিত রোগগুলো বেশি থাকে। এছাড়া পরিবেশ দূষণের কারণে বায়ুবাহিত রোগও বেশি থাকে এবং বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে দেখা যায় এইডসের মতো রোগের প্রাদুর্ভাবও বেশি রয়েছে। এসব দেশে হাসপাতালের সংখ্যা কম। শুধু কমই না, রোগীর প্রতি হাসপাতাল বেডের সংখ্যা কম, রোগীর প্রতি ডাক্তারের সংখ্যা কম, রোগীর প্রতি সেবিকা বা নার্সের সংখ্যাও কম থাকে। এসব দেশের হেলথ সিচুয়েশন প্রিভেন্টিভ না হয়ে কিউরেটিভ হয়। প্রিভেন্টিভ মানে হচ্ছে যে আগে থেকে রোগবালাইয়ের প্রিভেনশনের ব্যবস্থা করা।
অর্থাৎ পুষ্টিকর খাদ্য, টিকাদান কর্মসূচি, এগুলির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা অনেক রোগ থেকে কিন্তু আগে থেকেই রেহাই পেতে পারি। কিন্তু সেটি না হয়ে দেখা যায় যে সিচুয়েশন কিউরেটিভ হয়, অর্থাৎ অসুখ হওয়ার পরে তার চিকিৎসা হবে, এবং সেটি করতে করতে গিয়ে এই বিপুল জনগোষ্ঠী অনেক সমস্যার মধ্যে পড়ে, যেহেতু তাদের মাথাপিছু আয় কম থেকে থাকে। Inappropriate and inadequate education system. এডুকেশন সিস্টেমটা বা শিক্ষা ব্যবস্থা দেখা যায় পর্যাপ্তও নয়, এবং এটি সামঞ্জস্যপূর্ণও নয়। পর্যাপ্ত নয় বলতে বোঝায় যে স্কুল শিক্ষার্থীর প্রতি শিক্ষক এবং শিক্ষা উপকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকে, এবং এই শিক্ষা পাঠক্রম এমন হয় যা ওই দেশের অর্থনৈতিক উন্নয়নের কাজে না এসে এটি মূলত তাকে অন্যের আজ্ঞাবহ করে তোলে। Low levels of productivity. Low levels of productivity factors of প্রোডাকশনের উৎপাদনশীলতা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের উৎপাদনশীলতা কম হয়ে থাকে উন্নয়নশীল দেশগুলোতে। এটি হওয়ার পেছনে মূলত দুটি কারণ কাজ করে। একটি হচ্ছে ল অফ ডিমিনিশিং রিটার্নস এবং আরেকটি হচ্ছে ভিশাস সার্কেল অফ পভার্টি। ল অফ ডিমিনিশিং রিটার্নস বলতে বোঝায় যে আমরা জানি যে ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো আছে তার মধ্যে সবগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে কনস্ট্যান্ট রেখে শুধুমাত্র একটি ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে যখন আমরা বাড়াতে থাকি, তখন যেই ফ্যাক্টরস অফ প্রোডাকশনের সংখ্যা আমরা বাড়াচ্ছি সেটির প্রোডাক্টিভিটি ক্রমশ কমতে থাকে। উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু ক্যাপিটালের অপর্যাপ্ততা রয়েছে, তাই সেখানে দেখা যায় যে লেবারের প্রোডাক্টিভিটি কম হয়ে থাকে, কারণ লেবার উত্তরোত্তর ক্যাপিটাল বা অন্যান্য ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো উত্তরোত্তর কম পায় বলে তার প্রোডাক্টিভিটি কমতে থাকে। ভিশাস সার্কেল অফ পভার্টিটাকে এভাবে দেখানো যায় যে উন্নয়নশীল দেশগুলোর মাথাপিছু আয় কম বলে তারা পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিনতে পারে না। পর্যাপ্ত পুষ্টিকর খাবার কিনতে পারে না বলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে বা সে অপুষ্টির শিকার হয়। এই অপুষ্ট দেহে তার প্রোডাক্টিভিটি কম হয়। তার প্রোডাক্টিভিটি কম হওয়ার কারণে তার উপার্জন কম হয়। উপার্জন কম হওয়ার কারণে সে আবারও পর্যাপ্ত খাদ্য কিনতে পারে না, এবং এভাবে পর্যাপ্ত খাদ্য কিনতে পারে না, এবং এভাবে চক্রাকারে বিষয়টি আবর্তিত হতে থাকে। এই দুটো কারণে উন্নয়নশীল দেশগুলোতে প্রোডাক্টিভিটি ফ্যাক্টরস অফ প্রোডাকশনের প্রোডাক্টিভিটি কম হয়ে থাকে। এই দুটো সমস্যা আমরা দূরীকরণের জন্য কিছু ব্যবস্থা নিতে পারি। সেটা হচ্ছে জাতীয় সঞ্চয়ের পরিমাণ বাড়ানো এবং ফরেন ইনভেস্টমেন্ট বা বৈদেশিক বিনিয়োগ বাড়াতে হবে। হিউম্যান ক্যাপিটাল অর্থাৎ মানুষের উপর বিনিয়োগ করতে হবে, এবং এই বিনিয়োগটা শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে যাতে তাদের প্রোডাক্টিভিটি বাড়ে। ইনস্টিটিউশনাল চেঞ্জেস আনতে হবে যাতে করে যে নতুন হিউম্যান ক্যাপিটাল তৈরি হলো শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে পুরোপুরি ইউটিলাইজ করা সম্ভব হয়। রিফর্মস নিতে হবে ল্যান্ড টেনিওর এবং
ল্যান্ডের ক্ষেত্রে এবং ল্যান্ড টেনিওর ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু আমাদের রিফর্মসের ব্যবস্থা নিতে হবে। ক্রেডিট ফ্যাসিলিটি বা ঋণ সুবিধা এমন হতে হবে যাতে সেটি প্রো পুয়ার হয়, অর্থাৎ দরিদ্র বান্ধব ঋণ 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 প্রদান কর্মসূচি গ্রহণ করতে হবে এবং সেটি ব্যাংকিং ব্যবস্থাকে এনহ্যান্স করার মাধ্যমে করতে হবে। এফিশিয়েন্ট, ইন্ডিপেন্ডেন্ট এবং অনেস্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন রয়েছে। অ্যাডমিনিস্ট্রেশনের কাজে যারা রয়েছে তাদেরকে এফিশিয়েন্ট হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং তাদেরকে সৎ হতে হবে। তাহলে কিন্তু আমরা প্রোডাক্টিভিটি, ফ্যাক্টরস অফ প্রোডাক্টিভিটি বাড়াতে সক্ষম হব। ওয়ার্কার্স এবং ম্যানেজমেন্টকে এমন হতে হবে যাতে তারা নিজেদের উন্নয়ন ঘটাতে পারে, সেলফ ইমপ্রুভমেন্ট করবে। তাদের অ্যাডাপ্টেবিলিটি থাকতে হবে, অর্থাৎ বৈরী পরিবেশের সাথে খাপ খাইয়ে চলার মানসিকতা থাকতে হবে। তাদেরকে উচ্চাকাঙ্ক্ষী হতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনের জন্য এবং নতুন নতুন গবেষণায় তাদেরকে মনোযোগী হতে হবে এবং তাদেরকে ডিসিপ্লিন হতে হবে, নিয়মানুবর্তী হতে হবে। হাই রেটস অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিপেন্ডেন্সি বার্ডেন। পপুলেশন জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং এটা হচ্ছে আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য। জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং ডিপেন্ডেন্ট লোকের সংখ্যাও বেশি থাকে উন্নয়নশীল দেশগুলোতে। ইন ডেভেলপিং কান্ট্রিগুলোতে বর্তমানে যেটি হচ্ছে যে ক্রুড বার্থ রেট বা 1000 জনে মোট জন্মহার 1000 মানুষের মোট জন্ম নেয়া শিশুর সংখ্যা বেশি হয়। আবার অপরদিকে টিকাদান কর্মসূচি এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে মৃত্যু হার আগের চেয়ে কমে গেছে। ফলে উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি লক্ষ্য করা যায়। উন্নয়নশীল দেশগুলোতে 15 বছরের নিচে, অর্থাৎ আমরা যাদেরকে জানি যে 15 বছরের নিচে এবং 65 বছরের উপরে যে জনগোষ্ঠী রয়েছে তারাই হচ্ছে ডিপেন্ডেন্ট জনগোষ্ঠী, নির্ভরশীল জনগোষ্ঠী। উন্নয়নশীল দেশগুলোতে দেখা যায় যে 15 বছরের নিচে জনগোষ্ঠীর সংখ্যা বেশি, অর্থাৎ নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি দেখা যায়। এখানে আরেকটি মজার ব্যাপার লক্ষণীয় যে হাই ডিপেন্ডেন্সি বার্ডেনের সমস্যাটি কিন্তু উন্নত বিশ্বে রয়েছে, কিন্তু উন্নত বিশ্বে হচ্ছে 65 বছরের ঊর্ধ্বে জনগোষ্ঠীর সংখ্যা বেশি হয়ে থাকে এবং যেহেতু সেসব দেশে ওল্ড এজ অ্যালাউন্সের ব্যবস্থা রয়েছে এবং এই ওল্ড এজ অ্যালাউন্সের ফাইন্যান্সিংটা আসে হচ্ছে ট্যাক্স থেকে। ফলে যারা কাজ করে কর্মজীবী মানুষ রয়েছে সেই কর্মজীবী মানুষদের অনেক উচ্চ ট্যাক্স প্রদান করতে হয় এই ডিপেন্ডেন্ট বয়োজ্যেষ্ঠ ডিপেন্ডেন্ট লোকদেরকে এমপ্লয়মেন্ট ওল্ড এজ অ্যালাউন্স দেওয়ার জন্য। সাবস্ট্যান্সিয়াল ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড প্রাইমারি গুডস এক্সপোর্ট। এটা হচ্ছে আমাদের উন্নয়নশীল দেশগুলোর চতুর্থ অনুন্নত দেশগুলোর চতুর্থ বৈশিষ্ট্য, অর্থাৎ কৃষি পণ্য উৎপাদনের উপরে অনেক নির্ভরশীলতা এসব দেশগুলোতে, কৃষি পণ্যের উপরে অনেক বেশি নির্ভরশীলতা এসব দেশগুলোতে দেখা যায় এবং এসব দেশ মূলত কৃষি পণ্য রপ্তানি করে থাকে এবং এ কারণেই এদের এই অনুন্নত দেশগুলোর অর্থনীতি খুব ভঙ্গুর হয়ে পড়ে। এই অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ে।
এর পেছনের কারণগুলো হচ্ছে আমরা জানি যে কৃষি মূলত নেচার প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির উপর নির্ভরশীলতার জন্য ঝড় বন্যা খরা ইত্যাদি হলে দেখা যায় যে কৃষি উৎপাদন অনেক ব্যাহত হয়। এর ফলে অর্থনীতি যদি কৃষির উপর নির্ভরশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থনীতিটাও দুর্বল হয়ে পড়ে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। Price elasticity of demand কৃষি পণ্যের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইনইলাস্টিক বা অস্থিতিস্থাপক হয়ে থাকে। তোমরা জানো যে আয় হচ্ছে দাম এবং পরিমাণকে গুণ করে আমরা আয় পেয়ে থাকি। যেহেতু কৃষি পণ্যের প্রাইস ইলাস্টিসিটি অস্থিতিস্থাপক, সেহেতু দাম বাড়লেও এর কোয়ান্টিটি সেই অর্থে বাড়ে না, এবং বাড়ে না বলে এ থেকে আয়ের সম্ভাবনাও খুব বেশি বাড়ে না। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আয় স্থিতিস্থাপকতা, ডিমান্ডের আয় স্থিতিস্থাপকতাও কিন্তু কৃষি পণ্যের ক্ষেত্রে কম। অর্থাৎ যদি আয় বৃদ্ধিও পায়, তবুও দেখা যায় যে এই কৃষি পণ্যের চাহিদা বাড়ে না। ইনকামের অস্থিতিস্থাপকতার জন্য কিন্তু অনুন্নত দেশগুলো তাদের রপ্তানি আয় খুব বেশি বৃদ্ধি করতে পারে না। উন্নত দেশগুলোর জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম হয়ে থাকে। ফলে জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার কারণে কৃষিজাত পণ্যের চাহিদা বাড়ার সম্ভাবনা কমে যায়। এর ফলে রপ্তানি আয় বাড়ার সম্ভাবনা থাকে না। উন্নত বিশ্ব অনেক সময় অনুন্নত বিশ্ব থেকে কৃষি পণ্য আমদানির ক্ষেত্রে নানান রকম প্রোটেক্টিভ পলিসি নিয়ে থাকে। এই প্রোটেক্টিভ পলিসিগুলোর কারণেও কিন্তু অনুন্নত দেশগুলোর রপ্তানি আয় বৃদ্ধি পেতে পারে না। ফলে রপ্তানি আয় বৃদ্ধি না পাওয়ার কারণে কিন্তু অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আরেকটি জিনিস যেটি ইতোমধ্যে দেখা গেছে যে উন্নয়নশীল দেশগুলোর কতগুলো কৃষি পণ্যে সিনথেটিক সাবস্টিটিউট উন্নত বিশ্ব আবিষ্কার করেছে। সিনথেটিক সাবস্টিটিউট গুলো ব্যবহার করার কারণে কিন্তু অনুন্নত বিশ্বের কিছু কৃষিজাত পণ্য থেকে রপ্তানি আয় বৃদ্ধি করতে পারে না। যেমন আমাদের দেশের পাটজাত দ্রব্য, এটি সিনথেটিক সাবস্টিটিউশনের সাথে একসময় প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে প্রায় বিলুপ্ত হওয়ার পথে গিয়েছিল। তবে আশার কথা, পরিবেশের পরিবেশগত ক্ষতির কথা বিবেচনা করে বর্তমানে এটির চাহিদা কিছুটা আগের চেয়ে বেড়েছে এবং ভবিষ্যতে আরো বাড়বে বলে আশা করা যায়। সাপ্লাই সাইড রিজিডিটিটা আসে হচ্ছে এগ্রিকালচার কৃষি পণ্যের প্রকৃতি নির্ভরশীলতা থেকে। প্রকৃতির উপর নির্ভরশীলতার কারণে যদি উন্নত বিশ্ব থেকে কৃষি পণ্যের চাহিদাও থাকে, কিন্তু অনেক সময় নেচারের কারণে সময় মতো যোগান দিতে পারে না, ফলে আয়ও বৃদ্ধি পায় না। Prevalence of imperfect market and incomplete information. অনুন্নত বিশ্বে দেখা যায় যে
অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার লক্ষ্য করা যায়, এবং যে প্রয়োজনীয় তথ্যের দরকার হয় বাজার ব্যবস্থা পরিচালনার জন্য, যে প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন হয় সেই তথ্য অপর্যাপ্ত হয়ে থাকে এবং অসম্পূর্ণ হয়ে থাকে। Markets are imperfect in developing country because of following reasons. বাজার ইমপারফেক্ট, বাজার অপূর্ণ প্রতিযোগিতামূলক হয়ে থাকে কতগুলো কারণের জন্য। প্রথমটি হচ্ছে ইকোনমিজ অফ স্কেল, যেটি সম্পর্কে তোমরা তোমাদের মাইক্রো ইকোনমিক্সের ক্লাসে ভালো করেই জানো। ইকোনমিক্স অফ স্কেল ইন মেজর সেক্টর, বিশেষ করে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যে কারণে যে কারণে যে কারণে যে কারণে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই সেক্টরগুলোতে দেখতে পাওয়া যায়। চাহিদা খুব সীমিত অনুন্নত বিশ্বে চাহিদা খুব সীমিত হয়ে থাকে। এই সীমিত চাহিদার একটা প্রধানতম কারণ হচ্ছে আমাদের পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু আয় কম হওয়ার কারণে চাহিদার পরিমাণও কম হয়ে থাকে। চাহিদার পরিমাণ কম হওয়ার কারণে বাজার খুব বিস্তৃত হতে পারে না, বাজারের স্কেলটা খুব বাড়তে পারে না। আবার বিক্রেতার সংখ্যাও উন্নত বিশ্বে কম হয়ে থাকে। এই দুটো কারণ মিলে একটা বিক্রেতার সংখ্যা কম হওয়ার কারণে, তোমরা জানো যে অসংখ্য ক্রেতা বিক্রেতা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি অন্যতম বৈশিষ্ট্য। এটি কিন্তু এগুলোর অভাব লক্ষ্য করা যায়, যে কারণে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে ওঠে অনুন্নত বিশ্বে। উৎপাদনের ক্ষেত্রে বিস্তৃত এক্সটার্নালিটি দেখা যায়, এবং কনজাম্পশনের ক্ষেত্রেও এক্সটার্নালিটি প্রভাব লক্ষ্য করা যায়। এক্সটার্নালিটি বলতে আমরা বুঝি যে যখন একজনের কনজাম্পশন আরেকজনের প্রোডাকশন বা কনজাম্পশনকে বিঘ্নিত করে, কিন্তু সেজন্য তাকে বিঘ্নিত করে, এবং এই ব্যবস্থাটি উন্নত অনুন্নত বিশ্ব দুই জায়গায় দেখা যায়। কিন্তু এই এক্সটার্নালিটি থেকে যে ক্ষতিপূরণ নেয়ার ব্যবস্থা, সেটি অনুন্নত বিশ্বে খুব চালু নেই। প্রিভ্যালেন্স অফ কমন প্রপার্টি বলতে বোঝায় যে ফিশারিজ, গ্রেজিং ল্যান্ড, অর্থাৎ যেখানে গবাদি পশু তার খাদ্য গ্রহণ করে, এবং ফরেস্ট, এসব ক্ষেত্রে কমন প্রপার্টি ল কাজ করে না। প্রপার্টি ল এখানে ডিফাইন নয়, অর্থাৎ এসব ক্ষেত্রে দেখা যায় যে একটা নদী থেকে অসংখ্য জেলে মাছ ধরছে, কিন্তু কেউ নির্বিচারে মাছ ধরার কারণে যে মাছের প্রজনন ব্যবস্থায় বিঘ্ন ঘটছে, সেটি তারা লক্ষ্য করে না। তারা নির্বিচারে মাছ ধরেই যায়। এই ধরনের ব্যবস্থার কারণে আবার একই সমস্যা ফরেস্টের ক্ষেত্রেও দেখা যায়। ফরেস্টের যে গাছগুলো থাকে, সেই গাছের উপরে যারা নির্ভরশীল, তারা নির্বিচারে গাছ কাটে, কিন্তু এই নির্বিচারে গাছ কাটার কারণে যে বনের পরিমাণ কমে যাচ্ছে, সেটি তারা লক্ষ্য করে না। এবং অনুন্নত বিশ্বে এগুলো থেকে বিরত করার জন্য যে আইনি ব্যবস্থা দরকার হয়ে থাকে, সেই আইনি ব্যবস্থা খুব শক্তিশালী হয় না।
তথ্য প্রবাহের মধ্যে অনুন্নত বিশ্বে তথ্য প্রবাহের মধ্যে সমস্যা দেখা যায়। তথ্য খুবই সীমিত হয়ে থাকে এবং অনেক সময় খুব তথ্যের দামও অনেক বেশি হয়। তথ্য সীমিত এবং তথ্য অপর্যাপ্ত তথ্য হওয়ার কারণে দেখা যায় যে কোনো কিছুতে বিনিয়োগ করতে হলে কোনো দ্রব্য বা সম্পদের বিনিয়োগ করতে গেলে এবং সম্পদ এবং দ্রব্যের মিস অ্যালোকেশন লক্ষ্য করা যায়। এগুলো থেকে উত্তরণের উপায় হিসেবে কতগুলো ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রথম যে ব্যবস্থাটি নেওয়া যেতে পারে সেটি হচ্ছে যে চুক্তিগুলো হয় এবং মানুষের যে প্রপার্টি রাইটস রয়েছে সেই প্রপার্টি রাইটসের জন্য একটি শক্তিশালী আইনি ব্যবস্থা থাকা এবং তার প্রয়োগের ব্যবস্থা এবং শুধুমাত্র আইনি ব্যবস্থা বা আইন থাকলেই চলবে না, সেটাই যথাযথভাবে প্রয়োগের ব্যবস্থা করতে হবে। মুদ্রাটি হতে হবে দেশের মুদ্রা হতে হবে স্থিতিশীল এবং এই মুদ্রার বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। ওয়েল ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার এবং কমিউনিকেশন সিস্টেম থাকতে হবে, অর্থাৎ ভৌত অবকাঠামো খুব উন্নত হতে হবে। ভৌত অবকাঠামো বলতে রাস্তাঘাট, ব্রিজ, বিল্ডিং, এগুলো ভৌত অবকাঠামো খুব উন্নত হতে হবে। তাহলে কিন্তু বাজার ব্যবস্থাও কিন্তু উন্নত হবে এবং একই সাথে যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নত হতে হবে। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে কিন্তু তথ্য উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই তার প্রয়োজনীয় তথ্যগুলো পাবে। এই ওয়েল ডেভেলপড ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স সিস্টেম, অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা হতে হবে খুবই উন্নত এবং ইনভেস্টমেন্ট উপযোগী এবং ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা কারো ব্যক্তিগত জিনিসের যদি ইন্স্যুরেন্স করা থাকে এবং সেই ইন্স্যুরেন্স থেকে তারা যাতে তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণগুলো পায়। Formal credit markets that select projects and allocate loanable funds on the basis of profitability and enforce rules of repayment. এর অর্থ হচ্ছে যে ক্রেডিট মার্কেট বা ঋণের বাজার এমন হতে হবে যাতে সেটি যথাযথ প্রকল্পগুলোকে নির্বাচন করতে পারে এবং সেই প্রকল্পগুলোতেই ঋণের উপযোগী ফান্ডগুলো দিতে পারে এবং একই সাথে যাতে যেই লোনটি দেয়া হয়েছে সেই লোনটি আবার ফেরত আনার ব্যবস্থাও খুব শক্তিশালী থাকে। Substantial market information for consumer and producer about prices, quantities and qualities of products and resources. অর্থাৎ উৎপাদনের জন্য যে দ্রব্যের দাম, দ্রব্য এবং সম্পদের দাম, তার পরিমাণ এবং তার গুণগত মান সম্পর্কে ভোক্তা এবং উৎপাদনকারী প্রত্যেকের কাছেই খুব ভালো তথ্য থাকতে হবে, যাতে করে সে কোন জিনিসটি কিনবে বা কোন জিনিসটি প্রডিউস করবে সেটি সেই ব্যাপারে সে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে ডমিনেন্স, ডিপেন্ডেন্স অ্যান্ড ভালনারেবিলিটি ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। এটি শুরুতেই আমি বলেছি যে ডমিনেন্স বলতে বোঝায় উন্নত অনুন্নত দেশগুলোর উপরে উন্নত দেশগুলোর প্রভাব। অনুন্নত দেশগুলোর উপরে উন্নত বিশ্বের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনেক প্রভাব পরিলক্ষিত হয়। আবার অনেক ব্যাপারে, বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারে
ব্যাপারে অনুন্নত দেশগুলো উন্নত বিশ্বের উপরে নির্ভরশীল হয়ে থাকে এবং এই এই প্রভাব এবং নির্ভরশীলতার সম্পর্ক থেকে আন্তর্জাতিক সম্পর্কগুলো হয়ে যায় খুবই ভঙ্গুর বা ভার্নারেবল। সেটি খুব শক্তিশালী ভিতের উপর তৈরি হয় না। যদি যদি অনুন্নত দেশগুলো তার তার অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে উন্নত বিশ্বের সাথে বার্গেনিং এর মাধ্যমে প্রকৃত দাম এবং জিনিসের প্রকৃত দাম সংখ্যা এবং গুণগত মান নির্ধারণ করতে পারত, তাহলে কিন্তু এই সম্পর্কের ভিত ভার্নারেবল না হয়ে খুবই শক্ত ভিতের উপরে দাঁড় করানো সম্ভব হতো। এই বৈশিষ্ট্যটির কারণে অনুন্নত বিশ্বে কতগুলো সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলোর প্রথম সমস্যা হচ্ছে যে বিভিন্ন শিল্প কারখানায় যে ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে, সেই ট্রেড ইউনিয়নটা অনেকটা পশ্চিমা দেশের মতো হয়ে থাকে। এটি অনুন্নত দেশের মতো না হয়ে পশ্চিমা দেশের ধাঁচে গড়ে ওঠে। ফলে এই ট্রেড ইউনিয়ন শ্রমিকের অধিকার যথাযথভাবে সংরক্ষণ করতে সক্ষম হয় না। Inappropriate education structure, curricular and schooling system. অনুন্নত বিশ্বে এটি আগেও কিছুটা আলোচনা করা হয়েছে। এডুকেশন স্ট্রাকচার, শিক্ষা ব্যবস্থাটি এমন হয়ে থাকে এবং কারিকুলামটি এমন হয়ে থাকে যা ওই দেশের উপযোগী না, বা ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থা এবং আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে সক্ষম হয় না। এসব দেশের যারাই কিছুটা এবং এতে করে তারা দেখা যায় যে শুধুমাত্র অন্যের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, নিজে থেকে নিজের মধ্যে যে মেধা রয়েছে সেই মেধার প্রয়োগ খুব বেশি করে না। এবং এসব জায়গায় তারপরে যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড ওরিয়েন্টেশন অফ হেলথ সার্ভিসেস ইন টার্মস অফ কিউরেটিভ রাদার দেন প্রিভেন্টিভ। অর্থাৎ আগেই বলেছি আমরা যে প্রিভেন্টিভ হেলথ সার্ভিস তখনই গড়ে উঠবে যখন একটি দেশের জনগোষ্ঠী পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে এবং টিকাদান কর্মসূচি যে প্রয়োজনীয় যে টিকাগুলো আগে থেকে দিতে হয় সেই টিকাগুলো দেবে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সে বিষয়ে তার পর্যাপ্ত জ্ঞান থাকবে এবং সেই ব্যবস্থাগুলো সে গ্রহণ করতে সক্ষম হবে। তাহলেই কিন্তু একটা অনেক রোগবালাই থেকে উন্নত বিশ্বের জনগোষ্ঠী বেঁচে উঠতে পারবে, কিন্তু বেঁচে থাকতে পারবে। যেমন ধরা যাক পানিবাহিত রোগ সম্পর্কে যদি জ্ঞান থাকে যে সুপেয় পানি খেতে হবে এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি নয় এমন পানি পান করতে হবে, পয় নিষ্কাশন ব্যবস্থা উন্নত হতে হবে। এগুলো যদি তারা ব্যবহার করে তাহলে কিন্তু তার পানিবাহিত রোগগুলো হবে না। কিন্তু দেখা যায় যে এটি না ঘটে স্বাস্থ্য ব্যবস্থা হয়ে থাকে কিউরেটিভ, অর্থাৎ অসুখ হওয়ার পরে চিকিৎসা নেওয়া। এই কিউরেটিভ স্বাস্থ্য ব্যবস্থার অসুবিধা হলো এই ক্ষেত্রে যে ওষুধপত্র এবং অন্যান্য যেসব মেডিকেল ইকুইপমেন্টস ব্যবহার করা হবে সেগুলো সবই আসে হচ্ছে উন্নত বিশ্ব থেকে। তার মানে উন্নত বিশ্ব তার এসব জিনিসের একটা বাজার হিসেবে অনুন্নত বিশ্বকে ব্যবহার করে। সেজন্য সে কখনোই চায় না যে
অনুন্নত বিশ্ব তার তার স্বাস্থ্য ব্যবস্থা প্রিভেন্টিভ করে তুলুক। তার মানে এক্ষেত্রে কিন্তু একটা ডমিনেন্সের ব্যাপার থেকে যাচ্ছে এবং ডিপেন্ডেন্সের ব্যাপারও থেকে থেকে যাচ্ছে। Inappropriate structure and procedure of bureaucratic and administrative system. ব্যুরোক্রেটিক সিস্টেমে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমগুলো এমন হয় যেটা যেটা অনুন্নত বিশ্বের বিশ্বের স্বার্থ রক্ষার রক্ষার জন্য রক্ষার উপযোগী নয়। Transfer of Western attitudes and values to the elites of developing nations. অনুন্নত বিশ্বে বিভিন্ন মাধ্যমে পশ্চিমা ধ্যান ধারণা গুলো অনুন্নত বিশ্বের যে এলিট শ্রেণী রয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এর ফলে তারা দেশের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য, নিজস্ব সংস্কৃতিকে ভুলে যায় এবং তাদেরকে অন্যরাও এটিকে নকল করে। ফলে অনুন্নত বিশ্বের যে নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। ব্রেইন ড্রেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উন্নত দেশগুলোতে যেসব মেধাবী জনগোষ্ঠী রয়েছে তারা তাদের মেধার স্বাক্ষর অনুন্নত বিশ্বে অনুন্নত দেশগুলোতে রাখতে পারে না। তার কারণ হচ্ছে তাদের মেধার স্বাক্ষর রাখতে হলে যেসব প্রয়োজনীয় উপাদানগুলো দরকার হয়, যে ইনস্টিটিউশনাল সেটআপের দরকার হয়, সেই ইনস্টিটিউশনাল সেটআপ বা প্রয়োজনীয় উপাদানগুলো তারা তাদের দেশ থেকে পায় না। ফলে তারা আস্তে আস্তে উন্নত বিশ্বে চলে যায় এবং তাদের মেধার স্বাক্ষর তারা সেই সব দেশের উন্নয়নের ক্ষেত্রে এবং সেই সব দেশের নতুন নতুন উদ্ভাবনের ক্ষেত্রে ব্যবহার করে। এটাই হচ্ছে ব্রেইন ড্রেন, অর্থাৎ ব্রেইনটা পুরোপুরি অনুন্নত বিশ্বের কোনো কাজেই আসলো না। তাদের জনগোষ্ঠী তাদের উন্নয়নের জন্য কাজ না করে অন্য দেশের উন্নয়নের জন্য কাজ করলো। অর্থাৎ পরিশেষে যদি আমরা সংক্ষিপ্তভাবে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাটি আমরা করেছি যে রেফারেন্স বইটি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করেছি সেটি হচ্ছে টোডারো অ্যান্ড স্মিথের ডেভেলপমেন্ট ইকোনমিক্স বইটা থেকে এটা নেওয়া হয়েছে। টোডারো অ্যান্ড স্মিথের ডেভেলপমেন্ট ইকোনমিক্সের দ্বিতীয় চ্যাপ্টারে আমরা এই অনুন্নত বিশ্বের এই বৈশিষ্ট্যগুলো আমরা আরো বিস্তারিতভাবে দেখতে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, নিম্ন স্ট্যান্ডার্ড অফ লিভিং, নিম্ন উৎপাদনশীলতা, কৃষি উৎপাদনের উপরে নির্ভরশীলতা, উচ্চ জনসংখ্যার উচ্চ বৃদ্ধি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং অসম্পূর্ণ ইনফরমেশন এবং উন্নত এবং অনুন্নত বিশ্বের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য এবং নির্ভরশীলতার যে সম্পর্ক হয়ে থাকে, যেটাকে অনেক সময় প্যাট্রন ক্লায়েন্ট নির্ভরশীলতাও বলা হয়ে থাকে, সেই ধরনের নির্ভরশীলতা এবং কারণে নির্ভরশীলতা এবং তাদের আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে ভঙ্গুর অবস্থা বিরাজ করতে দেখা যায়। এগুলোই মূলত একটি
উন্নয়নশীল বা অনুন্নত দেশের সাধারণ বৈশিষ্ট্য। ধন্যবাদ তোমাদের সকলকে আমার আমার লেকচারটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমরা এরপরে পরবর্তী লেকচার, চতুর্থ লেকচার, যেখানে আমরা চলে যাব ডেভেলপমেন্ট থিওরিগুলো নিয়ে আলোচনা করব।